অনেক ছোট থেকেই বাইরে ছিলাম। তো বাইরে থাকার কারণ ছিল আমার বাবার ডেথ। আনফরচুনেটলি আমার খুব কম বয়সী হয়ে যায় আমার বাবার ডেথ আমি ছোট থাকতে। তো তখন আমার চাচাতো ভাই অলরেডি সে একটা হোস্টেলে পড়ে ইন্ডিয়াতে। তো সেই হোস্টেলে আমাকে আমার চাচা অ্যাডমিট করে। আচ্ছা। তো অ্যাডমিশনের আগে আমার চাচাতো ভাই আমাকে বিভিন্ন ব্যাপারে ভয় দেখাতো যে তুই হোস্টেলে যাবি, তো ওই হোস্টেলে ভূত আছে, এটা আছে, ওটা আছে, তো অনেক কিছু বলতো। তো আমি ছোট থাকতে অনেক নটি ছিলাম, যার কারণে আমার কোনো এসবে মানে খেয়ালই থাকতো না। তো ইভেন্চুয়ালি যাই রাসেল ভাইয়া 2001 সালে আমি ওই হোস্টেলটা জয়েন করি। তো জয়েন করার পর আমার প্রথম কয়েকটা দিন নর্মাল কাটে, বাড়ির কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে, ভাইয়ের কথা মনে পড়ে, তো একটু নর্মাল কাটে। তো তৃতীয় কি চতুর্থ দিন ঠিক আমার ওটা খেয়াল নেই, তো তখন আমার আর কি একটা এক্সপিরিয়েন্স হয়। এক্সপিরিয়েন্সটা হওয়ার কারণ হলো, যেটা আগে থেকে বলে রাখি, আমার রাত্রেবেলা টয়লেটের একটু প্রবলেম হতো। ছোট ছিলাম তখন, প্রায় 7 থেকে 8 বছর বয়স ছিল আমার। তো তখন আমার মা আমাকে রাত্রেবেলায় ঘুম থেকে উঠে টয়লেটে নিয়ে যেত। তো তখন তিনি না থাকার কারণে ওখানে, তো আমার একটু প্রবলেম হতো রাত্রে। তো একদিন রাত্রে আমার হঠাৎ করে ঘুমটা ভাঙে, আর আমি উঠে বাথরুমের দিকে যাব চিন্তা করলাম। তো আমি যাওয়ার আগে আমাদের রুমের ভিতরে যে আমাদের কেয়ারটেকার গুলো ছিল, আন্টি 5-6 জন, তো ওনারা সবাই ঘুমাইছিল। ওনাদেরকে আমি গিয়ে ডাকাডাকি করি, তো ওনারা কেউ উঠে না। আমার ক্লাসমেট বা রুমমেট যাকে বলেন, তো ওনাদেরকে আমি পাশাপাশি ডাকাডাকি করছি একটু উঠতে, তো ওনারা কেউ উঠেন, সবাই বিভোর ঘুমেছিল। তারপর আমি না পেরে একাই চলে যাই বাথরুমে। তো আমাদের বাথরুমটা ছিল আপনার এক সিরিয়ালে আসলে 15টা টয়লেট ছিল, এই পাশে 15টা, এই পাশে 15টা, টোটাল 30টা। তো 30টা টয়লেট থাকার কারণে দেখা গেছে একবারে মাঝখানে যে ওয়াকওয়েটা ছিল, ওটা বরাবর একটা জানলা ছিল, কোনো শাটার বা কিছু ছিল না জানলাটাতে, জাস্ট নেট ছিল স্টিলের। তো আমি কিভাবে জানো প্রথম বাথরুমে নিয়ে গেলে একবারে শেষের বাথরুমে চলে যাই হাঁটতে হাঁটতে। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে আমি টয়লেটে আছি। তো ইন্ডিয়া তো খুব একটা ঠান্ডার জায়গা, কার্শিয়ং, দার্জিলিং, যেটা সবাই চিনে। তো রাত্রেবেলা ওটা অনেক ঠান্ডা পড়ে। তো হঠাৎ করে একটি ঠান্ডা বাতাস আমার শরীরে লাগে। তো ঠান্ডা বাতাসটা লাগার কারণে আমি হঠাৎ করে পিছনে তাকাই দেখতে, তো দেখি যে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কুয়াশা আসছে জানলা দিয়ে। তো আমাদের জানলা থেকে একটা বট গাছ একবার স্ট্রেটলি দেখা যেত। তো ওদিনটা বেশি একটা কুয়াশা ছিল না, হালকা পাতলা, তো বট গাছটা কাছাকাছি ছিল, দেখা যেত, সেটা আমাদের মাঠের সাথে ছিল। তো ওই বট গাছটার দিকে আমি খেয়াল করতে করতে এক সাইডে দেখি একটা সাদা কি জানি ঝুলে, মানে ওই বট গাছে আছে, কি অবস্থায় আছে তখন খেয়াল করিনি। তো ওটা দেখার পর আমি কৌতূহল জাগলো আমার যে ওটা জিনিসটা কি। তো সাথে সাথে ভয়ও পাইছি। তারপর আমি চেক আউট করার জন্য আবার একটু দেখলাম, দেখি একটা মেয়ে সাদা পোশাক পরে, চেহারাটা দেখা যাচ্ছে না, সে নিচের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু দড়ি দিয়ে ঝুলতেছে বট গাছটার সাথে। তো এটা দেখে তো ভাইয়া আমার পুরা মানে ভয়ে শরীর কাঁপতেছে। কিছুক্ষণ পর যখন আবার তাকাইছি, 2-1 সেকেন্ড পর, দেখলাম যে মেয়েটা আমার দিকে তাকায় রয়েছে, জাস্ট নর্মালি তাকায় রয়েছে, কিন্তু হাসতেছে, মানে মুখটা একটু হাসি হাসি। হ্যাঁ, মুখটা একটু হাসি হাসি, কিন্তু কোনো আওয়াজ নেই। রাইট। তো এটা দেখে তো ভাই আর সহ্য করতে পারলাম না, ওখানে আমার ভয়কে আর আটকায় রাখতে পারলাম না। আমি সাথে সাথে দৌড় দিছি। দৌড় দিয়ে আমার ডরমেটরিতে ঢোকার সময় আমি ডরমেটরির দরজার সাথে ধাক্কা খেয়েছি, কারণ আমি দরজাটা একটুখানি খুলে বেরিয়েছিলাম। তো আমি কোনো মতে ভিতরে ঢুকা আমি খাটে শুয়ে পড়ি কম্বলের নিচে। তো সারাটা রাত্র আমার ভয়ে কাটছে, কখন ঘুমাই গেছি ঠিক বলতে পারবো না। তো সকালবেলায় আমাদের ডরমেটরির টিচার আসছে, আসে সবাইকে ডাকতেছে। তো দেখছে সবাই উঠছে, আমি উঠি নাই। তো আমাকে টাইনা উঠাইছে, দেখে আমার খুব জ্বর। তো জ্বর আমাকে সাথে সাথে সে হোস্টেলে, আমাদের নিজস্ব হসপিটাল ছিল যেটা ফার্স্ট মানে ইমার্জেন্সিতে কাজ করত। তো আমাদের হোস্টেলের আপনার হসপিটাল জাস্ট একটা নার্স ছিল, উনি ডাক্তার, উনি নার্স, উনি নিজে সবকিছু টেক কেয়ার করেন, সবকিছু করতো আমাদের। তো তখন ইয়ারের প্রথম ছিল, মানে ফেব্রুয়ারির দিকে ছিল। তো ইভেন্চুয়ালি কেউ সিক ছিল না, আর নতুন স্টুডেন্ট এখনো সবাই আসে নাই জয়েন করতে। তো আমি ওই পুরা ওয়ার্ডটাতে একা ছিলাম, সিঙ্গেল। তো সারাদিন আমার স্বাভাবিক কাটছে, একটা মানুষ অসুস্থ থাকলে যেভাবে থাকে। তো
তো নার্স আমার সারাদিন দেখাশোনা করার পর রাত্রেবেলায় মেডিসিন দিল, খাবার টাবার খেলাম। তো আমাকে যাওয়ার আগে বললো যে তোমার যদি কিছু লাগে আমি পাশের রুমে আছি, আমাকে ডাক দিও। আচ্ছা। তো আমি বললাম ঠিক আছে। তো নার্সের রুমটা একবারে আমাদের বরাবর ছিল, যে সাইডে বেড গুলো সিরিয়ালে এটা বরাবর, আর উনার রুমের পাশে ছিল উনার ডেস্ক, যেখানে আচ্ছা। উনি সবসময় বসতো। তো ডেস্কটা ওপেন এরিয়াতে ছিল। তো রাত্রে আমি ঘুমিয়ে পড়ছি খাওয়া দাওয়া করে। হুম হুম স্বাভাবিকভাবে আবার ওই দিনকে আমার মানে রাত্রে ঘুমটা ভেঙে গেছে। হুম হুম। এবার ঘুমটা ভেঙে গেছে, অস্বস্তি ফিল হচ্ছে, বাড়ির কথা মনে পড়তেছে, আবার উপর দিয়ে আমি অসুস্থ। তো মাকে ছাড়া অনেক কষ্ট হচ্ছে থাকতে, কখনো থাকি নাই বাসার বাইরে, ফার্স্ট থাকতেছি। তো তখন অনেক ছোট আমি, তাই আমি একটু মনটাকে ফ্রেশ করার জন্য জানলার দিকে গেলাম। তো জানলাটা আপনার কাঁচের জানলা ছিল, যে কার্টেন ছিল, তো কার্টেনটা সরাই আমি দাঁড়ায় আছি। তো রাত্রে অনেক কুয়াশা আছে ভাইয়া, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, সম্পূর্ণ ডার্ক, এক ফোঁটা আলো ছিল না বাইরে। তো একটা মানুষ আপনার দৌড়ে গেলে যেরকম একটা মানে শ্যাডো দেখা যায়, হুম হুম। ঠিক সেম শ্যাডোটা আমি দেখছি। ঠিক কোন জায়গায় দেখেছেন এটা? ঠিক এটা জানলার বাইরে দেখছি, কিন্তু আপনার ব্যালকনিতে না, ওকে এটা মিডিয়ারে দৌড়ে যাচ্ছে, ওকে। জাস্ট একবার চলে গেল। এটা দেখে আটকা দেখে আমি তো জানলাটা খুব ক্লোজ ছিলাম, মানে কি জানলাটা স্পর্শ করে দাঁড়িয়েছিলাম। তো এটা দেখে আমি আটকা পড়ে যাই। ও পড়ে উঠে আমি নার্সের রুমের দিকে দৌড় দিই ওনাকে ডাকতে। তো দৌড় দিতে গিয়ে আমি দেখি যে ওই ডেস্কটার সাথে, নার্সের ডেস্কটার সাথে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আচ্ছা। এটা দেখে তো ভাইয়া পুরা মানে ভয়ে কি বলবো, আমি নার্সকে দরজা ধাক্কাচ্ছি, কিন্তু আমি চিল্লাচ্ছি ওর সাথে, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। তো 5-6 বার ধাক্কা দেওয়ার পরে নার্স রুমটা খুলে আমাকে বলে কি হয়েছে। তা আমি ওনাকে জাস্ট ওই দিকে দেখাচ্ছি, তার ডেস্কের দিকে, কিন্তু আমি কিছু বলতে পারতাছি না। তো 2-3 বার ইশারা করার পর উনি তাকাইছে ডেস্কের দিকে। তো উনি তাকায় দেখে ওখানে কিছু নাই, আমিও দেখলাম কিছু নাই। একটু আগে কিন্তু ওখানে একটা মেয়ে খাড়া ছিল, ওই সেম মেয়েটা ভাইয়া যেটা আমি গাছে দেখেছিলাম ঝুলতেছে। তো এটা দেখে আমি ফেন্ট হয়ে গেছি এখানে। পরের দিন সকালবেলা যখন সেন্স ফিরছে আমার, তো প্রিন্সিপাল স্যার আসছে। প্রিন্সিপাল স্যার এসে জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, তোমার কি হয়েছে। তো আরেকটা কথা বলে রাখি যে প্রথম দিন আমার যে ঘটনাটা ঘটছে আমার সাথে, ওটা কিন্তু আমি কেউকে শেয়ার করিনি ভয়ের কারণে। তো ওই দিনকে আমি বাধ্য হয়ে স্যারকে বলছি যে স্যার আমার গতদিন এই সমস্যাটা হয়েছিল, এখানে এই সমস্যা হ্যাঁ, এই হয়েছিল। সমস্যাটা হয়েছিল, আমার ডরমিটরি থেকে বাথরুমে গিয়েছিলাম, আমি এই সমস্যাটা হয়েছিল। তো আমি তো ভয় আপনাদেরকে কিছু বলিনি, বলি নাই। হ্যাঁ হ্যাঁ। যার কারণে আমার জ্বর আসছে। হুম হুম। তো ওই আজকেও আমার এই ঘটনাটা ঘটছে কালকে রাত্রে, এই কারণে আমি অজ্ঞান হয়ে গেছি এটা দেখা। তো স্যার বলল যে তুমি নতুন স্টুডেন্ট, নতুন নতুন এসেছো, বাবা মা ছাড়া থাকতেছো, হোম সিকনেস যেটাকে আমরা বলি, হোম সিক হোস্টেল লাইফের, হুম। তো ওটা হয়তো বা তোমার হয়েছে। তো এটা নাথিং আনইউজুয়াল, এটা জাস্ট ন্যাচারাল। তো উনি এটা বলে আমাকে এটা কাটাই দিল। তো আমি আর ওনার সাথে কিছু বলিনি। তো আমার যে ভাইটা ছিল, চাচাতো ভাই, ওনার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তো ওই ফ্রেন্ডটার সাথে আমাকে উনি ইন্ট্রোডিউস করে দিয়েছিল ফার্স্টে যখন আমি গেছি হোস্টেলে, যাতে কোনো কিছু প্রয়োজন পড়লে তার সাথে করতে পারি। আমার ভাইয়ার ফ্রেন্ডটা ওই হোস্টেল আমার ভাইয়ার আগে জয়েন করছে। তো ইভেনচুয়ালি সে অনেক কিছু জানে ওই হোস্টেলের ব্যাপারে। তো ওনাকে আমি জিজ্ঞেস করার আগে ও কয়েকজনকে জিজ্ঞেস করেছি, সিনিয়র স্টুডেন্টদেরকে, যে কিছু আছে নাকি, আপনারা কিছু দেখছেন নাকি। তো ওনারা আমাকে কিছু বলে না এগুলো। আচ্ছা। তো শেষমেশ আমি ভাইয়ার কাছে যাই যে ভাইয়া এমন এমন, আমি তো 2 দিন দেখছি এগুলো। পরে উনি আমাকে বলতেছে যে দেখ, এগুলো তো আসলে তোদেরকে বলা ঠিক না, কিন্তু আমাদের হোস্টেলে একটা ইনসিডেন্ট হয়েছিল 1993-তে। একটা মেয়ে আমাদের সায়েন্স ল্যাবে সুসাইড করছে। আচ্ছা। সুসাইড করছে, তো ওর লাশটা আর কি পরে বাবা মার কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে পুলিশের কাস্টডি থেকে। তো এগুলো ক্লিয়ার হওয়ার পরেও আমাদের হোস্টেলে বিভিন্ন জায়গায় ওই মেয়েটার মানে আত্মাটাকে দেখা যায়, মানে মেয়েটাকেই দেখা যায় বিভিন্ন যে সিস্টেমে আর কি, এক এক সময় এক এক জায়গায় দেখা যায়, জাস্ট নাইট টাইমে, ডে টাইমে দেখা যায় না। আর ওই মেয়েটাকে মেইনলি ওই বট গাছটার সাথে দেখা যায়, কারণ হলো ওই মেয়েটা ওই বট গাছটাকে খুব পছন্দ করতো। আচ্ছা। আমরা যখন সবাই খেলতাম, তো ও ওই বট গাছটার নিচে বসে পড়তো, তো সবার সাথে ওইদিকে বসে আড্ডা দিত, ওখানে একটু বেশি টাইম পাস করতো।
যার কারণে ওখানে ওকে দেখা যায় বেশিরভাগ। তো এগুলো শোনার পর তো ভাই আমার খুব ভয় করছে। আমি রাত্রেবেলা কয়েকদিন উঠলেও আর জানলার পাশে যেতাম না। তো আমি ওখানে প্রায় ধরেন 5 বছর থাকছি। এর ভিতর অনেকবার এগুলো দেখছি, আবার আমার সাথে আরো কয়েকজন দেখছে। তো এগুলো দেখার পরে ধরেন আস্তে আস্তে একটু ইজিলি ফিল হয়ে গেছে, কারণ হলো কি রেগুলার 2-1 দিন পর পর এগুলো দেখতাছি, সেম জিনিসটাকে দেখতাছি, আর আমাদের কোনো ক্ষতি করতেছে না এটা, এমনকি আমাকে কোনো ক্ষতি করতেছে না, ভয়টা আর কি চলে গেছে। তো এটা স্বাভাবিক, সবাই দেখে, যেহেতু আমিও দেখতাছি, এটা আনইউজুয়াল কিছু না, এটা ইগনোর করতাম। তো আমি হোস্টেল থেকে 2005-এ চলে আসা পড়ি। তো 2006 নয়তো 7-এর দিকে, ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, আমার ফ্রেন্ড আর কি বলছিল আমাকে ফোন দিয়া যে ওই বট গাছটার কথা মনে আছে? আমাকে হ্যাঁ, বট গাছটা না ভাঙা পড়ে গেছে। তো জিজ্ঞেস করলাম যে কিভাবে পড়ছে, তো বললো যে আমাদের এখানে তো ল্যান্ডস্লাইড হয় ইউজুয়ালি, তো বৃষ্টি পড়ছিল এক রাত্রে অনেক, তো মাটি নরম হয়ে বট গাছটা পড়ে গেছে নিচের এক বাসার উপরে, তো বট গাছটা কাটা ফেলছে। তো পরে আমি জিজ্ঞেস করলাম যে বট গাছটা কাটছে ওই মেয়েটাকে কি আর দেখা যায়, যে আমরা সবাই দেখতাম? ও কিন্তু ওটা দেখছিল, আমার সাথে শেয়ার করছে এটা। তো বললো যে না, এখন তো দেখি নাই, তো পরে অন্যদের কথা আমি বলতে পারি না। ওকে, তো রাসেল ভাইয়া, হোস্টেলের নামটা আমি বললাম না, আপনি জায়গার নাম বলেন। হ্যাঁ, আপনি জায়গার নামটা হলো বলেন। দার্জিলিং, হ্যাঁ, ইন্ডিয়াতে এটা লোকেটেড, ওয়েস্ট বেঙ্গলে। এবং দার্জিলিং থেকে যখন কেউ শিলিগুড়ির দিকে যখন বাই রোডে আসে বা যাওয়ার সময় এই জায়গাটা পড়ে, এই জায়গাটা পড়ে। এই জায়গাটার মেন দুটা ল্যান্ডমার্ক হলো আপনার, একটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি ওইদিকে গীতা পাহাড়ে, একটা হলো রক গার্ডেন। রাইট রাইট রক গার্ডেনটা হলো অনেক একটা মানে হন্টেড জায়গা, যেটা আমরা শুনছি কিন্তু আমরা কাহিনী কিছু দেখি নাই। রাইট, ওখানে সুসাইড হয়েছে অনেক, অনেক সাইন্স দেখা যায়। এই দুইটা একটা ল্যান্ডমার্ক জায়গা। ওই হোস্টেলটা খুব কাছে এটার থেকে, অনেকে যারা মানে শুনতেছে তারা হয়তো চিনতে পারবে এটা কোথায়। ইন্ডিয়াতে অনেকে শুনছেন। এবং আর নামটা বললাম না কারণ হলো আমার ফেসবুকে এখনো আমার হোস্টেলের মেয়েটা দেখতে কেমন ছিল? এটা দেখতে ছিল বয়স কেমন ছিল? আমরা স্বাভাবিক যেমন দেখি, চুল স্ট্রেট করলে চুলগুলো একবারে মানে এন্ড গুলো কিন্তু মিলে না, এবড়ো খেবড়ো থাকে, আপ এন্ড ডাউন, স্ট্রেট চুল সামনের দিকে দেওয়া। আর আপনার চেহারাটা একটু ফর্সা টাইপের, জাস্ট আপনার একটু চাকমা কি চাইনিজ টাইপের মেয়ে ওরকম। তো মেয়েটার ছবি আমি দেখছিলাম, কারণ হলো মেয়েটা আমাদের হোস্টেলের আপনার গার্লস ক্যাপ্টেন ছিল। আচ্ছা, আপনি যখন দেখেছেন তখন মেয়েটার বয়স আনুমানিক কত হবে যখন আপনি মেয়েটার দেখেছেন? বয়স প্রায় তখন 16 কি 18 হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঘটনাটা ঘটে 2008-এ, আজ থেকে 8 বছর আগে। সো আগে থাকতে বলে রাখা ভালো, আমার তিন মামা থেকে সবচেয়ে ছোট মামা যে সাইদ, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সে কোথাও গেলে আমি তার সাথে সবসময় যেতাম। সেরকমই একদিন তার এক ফ্রেন্ড, আমার ছোট মামা সাইদের ফ্রেন্ড, মাদারীপুর থাকে, তার এক বিয়ে, মামার ফ্রেন্ডের বিয়ে। সো আমাদেরকে ইনভাইট করে আমরা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। সো আমরা রওনা দিই 9 তারিখে, বিয়ের 2 দিন আগে, 9 ডিসেম্বর। সো আমরা যে কথা সেই কাজ, গেলাম ভালো মতোই মাদারীপুর। যেখানে গ্রামটা পড়ছে, বাড়িটা পড়ছে, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, বাড়ির আশেপাশে। আচ্ছা, আশেপাশে যা আছে ক্ষেত জঙ্গল এরকম, শুধু বাসাটা মাঝখানে পড়েছে। সো 2 দিন ভালোই কাটলো। বিয়েটা ছিল, ঘটনা ঘটে 12 তারিখে ডিসেম্বরে। সো যেদিন 12 ডিসেম্বর, ওদিন সবাই খাওয়া দাওয়া করলো, রাত ঠিক 11টা বাজে। সো খাওয়া দাওয়া করার পরে আগে থাকতে বলে রাখা ভালো, ভাইয়া আমার স্মোক করার স্বভাব আছে, হ্যাবিট আছে। সো আমি স্মোক করার জন্য একটা নীরব প্লেস খুঁজতেছিলাম। কারণটা হচ্ছে যে তখন আমি খুব ছোট ছিলাম, সো কেউ মাইন্ড না করে, এই জন্য আমি নীরব সাইলেন্ট প্লেস খুঁজতেছিলাম। সো আমি এখন খুঁজে পাচ্ছি না এরকম কোন প্লেস। আশেপাশে চারদিকে মানুষ, বিয়ে বাড়ির কারণে আশেপাশে চারপাশে মানুষ। সো আমি দেখলাম যে একটা সাইটে জঙ্গলের মতো একটা জায়গা আছে। সো আমি চিন্তা করলাম ওই জায়গায় গেলে আমাকে কেউ দেখবে না স্মোক করতে। সো আমি গেলাম স্মোক করতে। সো সিগারেট ধরালাম, খেলাম ততক্ষণ। হ্যাঁ, সো তারপরে আমি ওইখানে স্মোক করা শেষ করে দেন প্রস্তাব করলাম একটা গাছের নিচে, তাল গাছের নিচে। তো করে যখন আমি বাসার দিকে রওনা দিব, ব্যাক করব, তখন আমি চোখ পড়ে তাল গাছের উপরে। তখন আমি দেখতে পাই একটা মানুষ আকৃতির শ্যাডো টাইপের কিছু একটা বসে আছে গাছের উপরে। সো আমি দেখতেছি বসার জন্য ওটা জিনিসটা কি।
বুঝতে না বুঝতে রাসেল ভাই 2-3 সেকেন্ডের মধ্যে জিনিসটা আমার সামনে এসে আমার থেকে 4 হাত 5 হাত দূরে জিনিসটা নামলো। আমার পর আমি যেটা দেখতে পাই রাসেল ভাই, সেটা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আমি আকৃতিটা দিই, দেখতে অনেকটা শিবপাঞ্জি, আপনারা অবশ্যই দেখেছেন যেরকম হয় মানুষের মতো অনেকটা, তো এরকম আকৃতি। তার হাতে একটা লাঠি ছিল, তার পুরো শরীর কালো 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 লোমে আর কি ঢাকা ছিল, তার চোখ দুটো প্রচন্ড লাল ছিল আগুনের মতো। সো দেখতে দেখতে আমি খুব আর কি ভয়ে হাত পা কাঁপতেছিল, সেন্সলেস অবস্থায়। তখনই তার হাতে যে লাঠিটা ছিল বা একটা লাকড়ির মতো ছিল, আই ডোন্ট নো, ওটা দিয়ে আমার মাথায় একটা আঘাত করা হয়। তার 2-1 সেকেন্ডের মধ্যে আমি সেন্সলেস হয়ে যাই সেলভাই। তো সেন্সলেস অবস্থা ওইখানে পড়ে থাকি। তখন আমার মামারা যখন খুঁজে পাচ্ছিল না বাসার মধ্যে, তখন খুঁজতে খুঁজতে তারা বাসা থেকে বের হলো আমাকে খোঁজার জন্য, যে কোথায় গেছি আমি। পুরো বাসা খুঁজছে, পাইনি। তখন খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে যায়, তখন আমাকে সেন্সলেস অবস্থা তারা পায়। পাওয়ার পর আমাকে বাসায় নিয়ে আসে। সকালবেলা 10টা বাজে আমার সেন্স ফিরে। সো দেন আমাকে জিজ্ঞেস করলাম আমি ওখানে কিভাবে গেছি। তো আমি সবকিছু খুলে বললাম। তারা বললো যে যখন আমাকে নিয়ে আসে তখন আমার শরীরে বিভিন্ন অংশের মধ্যে কিছু আছড়ের দাগ এবং লাঠিটা পিঠালে যেরকম দাগ বসে যায় শরীরে, এরকম কিছু দাগ বসে গেছিল। সেগুলোর পরে ওইখানে আর আমরা থাকিনি। আমি আর আমার মামা ঢাকাতে ব্যাক করে একটা হুজুরের কাছে নিয়ে যায় আমার মামা। তো হুজুরের কাছে যাওয়ার পরে যে ঘটনাটা শুনতে পারি, যে ওইখানে একটা খারাপ জিনিস আর কি, ওই জায়গাটা এমনিতে হন্টেড ছিল। তো ওইখানে একটা খারাপ জিন ছিল যেটা আমার প্রতি আসর করছে। ওইখানে আমি কিছু রং করেছিলাম, যার কারণে আমাকে আসর করছিল। যদি ওদিনকা রাতে আমার মামার ঠিক সময় মতো না যেত ওইখানে, তাহলে হয়তো এর থেকে বড় কিছু ঘটতে পারতো আমার সাথে। তো ইনশাল্লাহ এরপর আর আমার সাথে কোনো কিছু ঘটে নাই। বাট একবার ওই ঘটনার 2-3 দিন পর একবার স্বপ্নে দেখছিলাম ওই অদ্ভুত প্রাণীটা বা যেতে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি কানাডা থেকে রূপতি বলছি। আজকে আমি যে কাহিনীটা শোনাবো এটি আমি একজন মহিলার কাছ থেকে শুনেছি। উনি প্রায় গত 22 বছর ধরে কানাডায় থাকেন। উনি ছোটবেলা থেকেই নামাজ কালাম পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। উনি সবসময় চেষ্টা করেন কোনো নামাজ যেন মিস না হয়ে যায়। কাজে উনি খুবই ধর্মভীরু একজন মহিলা। ওনার ধারণা যে জীবনে সবসময় বড় কোনো বিপদের সম্মুখীন হলে আল্লাহ তাকে আগে থেকে সতর্ক করে দেন। তেমনই একটি ঘটনা আমি আজকে বলবো। ঘটনাটা 2012-এর। উনি তখন অক্টোবর মাসে, যেভাবে প্রতি বছরই উনি ডাক্তারের কাছে গিয়ে ফুল বডি চেক আপ করে আসেন, সেভাবে করে আসলেন। তো ডাক্তার কিছুই খুঁজে পেল না। ওনার হার্ট, কিডনি, লিভার সবই ঠিক আছে, ওনার কোনোই অসুখ নেই। কিন্তু ফিরে আসার পর থেকেই উনি প্রতি রাতে একটা স্বপ্ন দেখতে থাকলেন। উনি স্বপ্নে দেখলেন যে 2টো লোক ওনার বেডরুমের দরজার কাছে বসে আছে, যেন পাহারা দিচ্ছে। একটি লোক বেশ তাগড়া, কালো এবং মোটা পালোয়ানের মতো বড় সড়ো, দেখে বোঝা যায় তার গায়ে অনেক শক্তি। এবং অন্য লোকটা হচ্ছে ছোটখাটো, খুবই চিকন এবং ফর্সা। উনি তো খুব ভয় পেয়ে গেলেন প্রথম দিন দেখে। উনি ওদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কারা, এখানে কিভাবে আসলে? ওরা তখন উত্তর দিল যে আমরা আজরাইল, আমরা তোমার জান কবজ করতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তোমার জান কবজ করতে। উনি তখন পাল্টা জিজ্ঞেস করলেন, তো জান কবজ করতে পাঠিয়েছে, তো তোমরা জান কবজ করোনি কেন, আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো কেন? ওরা তখন উত্তর দিল যে তুমি যে ঘুমাচ্ছ তার জন্য। তারপর ওনার ঘুমটা ভেঙে গেল। উনি কিন্তু দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন। একই রকম ভাবে উনি জিজ্ঞেস করলেন যে তোমরা জান কবজ করছো না কেন? ওরাও একই উত্তর দিল, তুমি যে ঘুমাচ্ছ এই জন্য। এভাবে করে মনে হয় তৃতীয় দিন উনি ওদেরকে পাল্টা জিজ্ঞেস করলেন যে আমি ঘুমিয়ে আছি, এটা তো কোনো ব্যাপার না, তোমরা তো ঘুমের মধ্যে মানুষের জান নিয়ে যাও, তাহলে আমারটা নিচ্ছ না কেন? তোমাদের কিসের জন্য তোমরা বাধা পড়েছে, তোমাদের কিসের জন্য আটকে আছো? ওরা তখন বললো যে তুমি যেহেতু সবসময় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, ধর্ম মেনে চলো, এই জন্য আল্লাহ তোমাকে একটা সুযোগ দিয়েছে। তুমি আমাদের দুজনের মধ্যে একজনকে চুজ করতে পারো, যার কাছে তুমি মরতে চাও সেই তোমাকে মারবে। তো উনি চিন্তা করে দেখলেন যে যে জিনিসটা বড় সড়ো মানে পালোয়ানের মতো, সেটা বোধহয় বেশি কষ্ট দিয়ে মারবে। আর অন্যজন তো ছোটখাটো, চিকন, ফর্সা দেখতে যেটা, উনি তাকেই চুজ করলেন। উনি বললেন যে আমি তোমার কাছেই মরবো, কারণ মনে মনে ভাবলেন যে ও হয়তো ওকে কম কষ্ট দেবে, যেহেতু ওকে দেখে মনে হচ্ছে ওর গায়ে বেশি শক্তি নেই। যাই হোক, তারপর ওনার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর ওনার হঠাৎ মনে হলো যে আমি তো আমার পুরো বডির চেক আপ করেছি, সবসময় করি, কিন্তু ম্যামোগ্রামটা কখনো করা হয় না। এটা মনে করে উনি ম্যামোগ্রাম করতে গেলেন এবং ওনার স্টেজ 2 ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লো।
তারপর চিকিৎসার পর উনি এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন। কিন্তু যখন উনি গেলেন ম্যামোগ্রাম করতে এবং যখন ক্যান্সারটা ধরা পড়লো, ডাক্তার থেকে শুরু করে নার্স সবাই যখন ওনাকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে বুঝলে এটা হলো, কারণ ব্রেস্ট ক্যান্সারে কিন্তু কোনো ব্যথা হয় না, কোনো ব্যথা অনুভব করে না, কিছুই অনুভব করে না, কাজে তুমি কিভাবে এটা বুঝতে পারলে, তোমার কিভাবে মনে হলো যে ম্যামোগ্রাম করা দরকার মানে হঠাৎ করে? তখন উনি কিন্তু ওদেরকে এই স্বপ্নের কথাই বলেছেন এবং সবাই খুবই অবাক হয়েছে। এখানকার ডাক্তার নার্স ওরা সবাই ওদের ধারণা যে ওনার বোধহয় কোনো অলৌকিক ক্ষমতা আছে। এই ছিল আমার ঘটনা। এই ঘটনাটা হলো রাসেল ভাই আমার নিজের বাড়ির। তো এই ঘটনার কিছু অংশ আমার দাদু আর আমার আম্মু থেকে শোনা, আর কিছু আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। তো ঘটনাটা হলো এমন, আমরা যখন হইও নেই, তো আমার বাবার খুব শখ ছিল গাছপালা লাগানোর। কারণ হলো আমাদের বাড়িটা খুব বিশাল, প্রায় 80% জায়গার উপরে বাড়িটা। তো বাড়িটা 2 ভাগে বিভক্ত করা। একটা অংশে আমরা থাকি, যে অংশটা মেন রোডের সাথে, আর পিছনে যে অংশটা, সেই অংশটা হলো অনেক বড়। একটা পুকুর আছে, একটা ক্ষেত ছিল যেটাতে আমার দাদা আর আমার বাবা প্রায়শই ওটাতে কাজ করতো। আর চারোপাশ দিয়ে গাছ ছিল, নারিকেল গাছ ছিল, ডাব গাছ ছিল, দুটার মাঝখানে দেখা গেছে আপনার সুপারি গাছ ছিল, আবার একটা গাছের পর হয়তো আম গাছ ছিল। এইভাবে ডিভাইড করে গাছগুলো লাগানো হয়েছিল। তো গাছগুলো যখন এক পর্যায়ে অনেক বড় হয়ে গেছে, তো গাছগুলো সুটেবল দেখা যায়, সুন্দর, কিন্তু এই গাছগুলোতে কিছু ছিল, সেটা আমার দাদু বলতো, আমার মা বলতো। ওনারা সবাই দেখেছেন তার মানে? ওনারা কিছু ফিল করেছেন, এমনকি আমার মা দেখেছেন। তো যে পুকুরটা ছিল, সেই পুকুরটাতে আমাদের বাড়ি মানে যখন পুরান ছিল তখন তো ভাই জানেনি সবার বাড়িতে কম বেশি চাপকল থাকে। তো আমাদের বাসায় চাপকল ছিল, তো হয়তো ওইটা থেকে পানি উঠাতে হতো, আর নয়তো পুকুনির থেকে নিতে হতো। তো খাবারের পানি চাপকল, গোসলের পানি চাপকল থেকে ম্যানেজ হতো, আর থালা বাসন ধুতে অনেক সময় দেখা গেছে পুকুরের পানি ইউজ করা হতো। তো আমার আম্মু বড় বউ ওই বাসার, তো আমার আম্মু প্রায়শই যাইতো নিচে। আর আরেকটা কথা হলো, আমার বড় চাচা আমার বাবার আগে বিয়ে করছে, তো ওই হিসাবে আমার চাচি ওইগুলো দেখছে। তারা দুজন ছিল সবার আগে। তো তারা যখন প্রায়শই ওখানে পুকুরে আপনার থালা বাসন ধুতে যেত, তো প্রায়শই কিছু ফিল করতো যে গাছে থেকে তাদের উপর নজর রাখতেছে, বা তাদের উপর বাতাস যেমন একটা আসে না, যে একবারে পুরো স্তব্ধ সবকিছু, কোনো বাতাস নেই, তারপর আসে বাতাসটা ডাইরেক্টলি আপনার শরীরে হিট করতেছে। তো এরকম কিছু ফিল করতো। তো আমার দাদু পুরান আমলের মানুষ, অনেক কিছু জানতো সে। তো সে হুজুর দিয়ে বা নিজে যেভাবে হোক ম্যানেজ করে প্রতি 2-1 বছরের অন্তরে বাড়িটা বান দিয়ে রাখতো, এতে খারাপ কিছু ক্ষতি না করতে পারে আমাদের। তো আমরা যখন হই, আমার বাবা তখন ছোট থাকতে আমার হওয়ার আগে বাইরে চলে যায়, বিয়ের কিছুদিন পরেই। আমার বাবা সৌদিতে থাকে, তারপর আপনার ওমানে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু সে বাসায় আসতে পারে না কাজের কারণে। তো আমি হওয়ার পর যখন আস্তে আস্তে বড় হই, তো আমি কিছু দেখতাম না। তো আমি যখন হোস্টেলে চলে যাই, হোস্টেল থেকে যখন রিটার্ন আসি, আসার পর যখন এখানে আস্তে আস্তে পড়ালেখা আগাই, বড় হয়ে যাই, তখন যখন আমার বয়স অ্যাটলিস্ট তখন 16 কি 17 ছিল, তখন আমি পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম একটা দোকানও চালাতাম। আচ্ছা। তো ওই দোকান থেকে প্রায় আপনার দেখা গেছে রাত্রে 12টা-1টা বেজে যেত। মাল্টিমিডিয়া সব তো জানেন রাসেল ভাই, অনেক রাত্র খোলা থাকে। তো আসার পরে দেখা গেছে আমার একটা অভ্যাস ছিল যে আমার বাড়িটা ভাড়াটিয়া বাড়ি ছিল পিছনে। তো ভাড়াটিয়া বাড়িতে একটা ছিল, আপনার পানির কল ছিল, ফ্লোরটা পাকা করা ছিল, আর পানির কলটা ওয়াশার লাইন ছিল, যেটা 12টা-10টার পরে পানি আসতো সব সময়। আর আমাদের বাড়ির যে পিছনের অংশটা, ওই অংশটা সম্পূর্ণ আমার বড় চাচার। তো উনি ডিসিশন নিছে যে ওই ক্ষেত আর আপনার পুকুরটা ফালায় না রেখে একটা কাজে লাগাক। তো উনি ওটা বালুর দিয়ে ভরে ফেলছে, ড্রেজারের লাইন দিয়ে। তো ভরে ফেলার পর এই কাহিনীগুলো আমি দেখছি, যেটা হলো আপনার আমার সাথেই ঘটছে। আমি রাত্রে বেলায় যখনই আসতাম, এসে সবার আগে একবারে ডাইরেক্ট নিচে যেতাম ওই পানির কলের ওইখানে। তো শীত হোক ঠান্ডা হোক, আমি সবসময় গিয়ে আমার মুখ হাত আর মাথাটা ওইখানে ধুইতাম সারাদিন কাজ করার পর যখন আসতাম তখন। তো একদিন হঠাৎ করে যে আপনার ওইদিকে আবার একটা জিনিস কি, যে ডাব গাছগুলো ছিল ওখান থেকে প্রায় ডাবের ছোট ছোট অংশগুলো পড়তো।
ওগুলো আমি মাথায় নিতাম না, যে এগুলো স্বাভাবিক, বাতাস আসলে পড়তেই পারে, শুকনাগুলো বা কাঁচাগুলো পড়তেও পারে। তো একদিন রাত্রেবেলা আমি যখন মুখ হাত ধুচ্ছি, তো আমি শুনতেছি যে মাঠে ছোট ছোট বাচ্চারা খেলতে আছে। ছোট ছোট বাচ্চারা খেলে যেমন খিটমিট আওয়াজ হয় না ভাইয়া, এরকম ঠিক। তো বাসার তখন আমাদের বাউন্ডারি ছিল না ওই সাইডের, পিছনের দিক দিয়া, তো হয়তো আসতেও পারে। তা আমি কি করলাম, আপনার একটুখানি টিনের উপরে উঠে তাকাইলাম যে দেখা যায় নাকি। আমি অন্ধকারে কিছু দেখলাম না। তারপর আমি একটা ধমক দিলাম যে এত রাত্রে এখানে কি কর, সবাই বাসায় যায়। তো ওরা চুপ হয়ে গেল। চুপ হওয়ার 3 থেকে 4 সেকেন্ড পর ভাইয়া, মানে এক মোট বালু নিয়ে যদি কেউ টিনের উপর ঢিল্লা মারে, যে আওয়াজটা হয় পড়ার সময়, ঠিক ওরকম একটা আওয়াজ হলো, যে টিনের উপরে ঢিল্লা মারছে বালু দিয়ে। তো আমার মেজাজ খারাপ হয়ে গেল যে পোলাপান, আমি এত রাত্রে বললাম বাসায় যেতে, আবার আমাকে ঢিল্লা মারলো। আমি চলে গেলাম ব্যাক করে ঘরে গিয়ে আমার মোবাইল রাখলাম, সবকিছু রাখার পর টর্চ লাইট নিলাম। আর আমি একটা কুকুর পালতাম, তো কুকুরটাকে ডাক দিলাম, তো কুকুরটা আসলো। কুকুরটাকে নিয়ে আমি নিচে গেলাম, পিছন দিয়ে ঘুরে বালুর মাঠে, যে দেখতে কে আছে। মানে মেন ইন্টারেস্টিং কথা হলো ভাই, ওরা যেখানে আওয়াজ করতেছিল, আমি এতক্ষণে ঘুরে আসতে আসতে, পোলাপান যদি হয় দৌড়ায় পুরো মাঠটা পার হওয়ার কথা না, কারণ মাঠটা বিশাল বড়, এটা মানুষেরও পার হইতে অনেক সময় লাগবে। আচ্ছা, তো পোলাপান যেতে পারবে না, একজনকে হলো আমি দেখতে পারতাম। আমি মাঠে কেউ দেখি নাই, ও ফুল এমটি। আমার কুকুরটা একটা দিকে মানে টার্গেট করে সে বার্ক করতেছিল নন স্টপ, কোনো থামাথামি না, একদিকে তাকে চেঁচামেচি করতেছিল। আমি তো কিছু দেখতেছি না, আমি লাইট ওই দিকে মারতেছি, বিভিন্ন জায়গায় মারতেছি, তো আমি কিছু দেখতেছি না। আমাদের পাশের বাড়ির যে কুকুরটা ছিল, ও আবার আপনার দেওয়ালটা টপকে আসা পড়ছে, বাউন্ডারি ছোটর কারণে দেওয়ালটা টপকে আসছে, চিল্লাচিল্লি ছিল। ও আইসা ঠিক আমার সাথে দাঁড়ায় ওই সেম জায়গায় তাকায়া চিল্লাচিল্লি করতেছে, যে জায়গায় আমার কুকুরটা চিল্লাচিল্লি করতেছে। তো কিছুক্ষণের ভিতরে ভাই আমার শরীরটা পুরো ভারী হয়ে গেল, মানে আমি একটা ইজি ম্যান, এর ভিতরে আমার শরীরটা পুরো ভারী হয়ে গেল, যাতে আমার শরীরের উপর কোনো একটা ওজন চাপায় দেওয়া হয়েছে। আমার শরীরের পশম গুলো সব দাঁড়ায় গেছে। আর আমার অত্যন্ত মানে আর কি আপনি কি বলবো, ঠান্ডা লাগতেছে। যে আমি মাত্র মুখ হাত টুক হাত ধুইছি দেখে আমার ঠান্ডা লাগতেছে, কিন্তু অত্যন্ত ঠান্ডা লাগতেছে। তখন কি ঠান্ডার সময় ছিল? তখন আচ্ছা, গরমের সিজন, ফুল গরমের সিজন। আমি মাত্র এসে মাথা ধুইছি, আমার মানে গরম মাথা দিয়ে ধোয়া বেড়াইতেছে গরমে। আমি এসে মাথা দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু এত ঠান্ডা লাগার কথাই না ভাইয়া, কারণ ওয়াশার পানি তো আপনার এত ঠান্ডাও থাকে না গরমের সিজনে। পরে আমি কুকুরগুলোকে ডাকতেছি নিয়ে আসার জন্য, কিন্তু আমি পারতাছি না। আমার অস্বস্তি ফিল হইতাছে এখানে, মানে মনে হইতাছে যে কেউ আমাকে যাইতা ধরতাছে, এরকম লাগতেছে, দম আটকে যেতেছে। তো পরে আমি না পাইলে আমার কুকুরটাকে গলায় উপরে ধরলাম, ঘাড়ের যে চামড়াটা ওটা ধরছি। ওই কুকুরটাও আমার পিছিয়ে পিছিয়ে আসা পড়ছে, যখন আমারটাকে নিয়ে আসছে, আমারটাকে আমি নিয়ে হাইটা আইসা পড়ছি। তো এর ভিতরে ধরেন ভাইয়া, মানে শরীর তো পুরা ঘাইমা শেষ, ঠান্ডার ভিতরে শরীরটা পুরা ঘাইমা গেছে, আমার মাথার থেকে ঘাম পড়তেছে, আর ভিতর দিয়ে গেঞ্জি পুরা ভিজে গেছে। আমি ঘরে আইসা আমি আম্মুকে এই ব্যাপারটা বললাম যে আম্মু, আমি তো এগুলো শুনলাম, তো এটা কি? তো আম্মু বললো যে দেখ, তুই তো অনেক কিছু শুনছস তোর দাদির থেকে, আর আমাদের থেকেও শুনছস, আমরা কথা বলি প্রায় প্রায় এগুলো নিয়ে, বাড়িতে আছে কিছু, হয়তোবা ওটাই অনুভূতি করছস না তো দেখছস। আমি তো দেখতে পারি না কিছু, কিন্তু আমি আওয়াজ শুনছি, বালু দিয়ে ঢিল্লা দিল, আমার শরীর ভার হয়ে গেল। এগুলো দেখা না দেখার ভান করে, এগুলো ক্ষতি করে না কখনো, তো এগুলোকে তুই বেশি মাথায় নিস না। তো যাক ভাই, আমি আর কিছু মনে করলাম না। তো সেম দেখ, ওই দিনই আমি রাত্রে ঘুমাইতে গেছি ঘরে, তো আমি একটা সিঙ্গেল রুমে ঘুমাই আলাদা। আর ওই রুমটার একটা জিনিস হলো কি ভাই, আমার বাবা ওই রুমটাতে মারা গেছে আমার সামনে। আপনার সামনেই মারা গেছে? আমার সামনে মারা গেছে। তখন আমার বয়স প্রায় 6। তো 6 বছরের বয়সের বাচ্চারা তো ভাইয়া কিছু বুঝে না তখন, ওই টাইমটাতে। এই টাইমে অনেক কিছু বুঝে বাচ্চারা। তো আমার বাবা ইস্তারি করতেছিল আয়রনটার একটু তার ছিঁড়া ছিল, তো ওটাতে শর্ট সার্কিট হয়ে সে পাকায় পড়ে গেছে। আর ওই আয়রনটা আপনার আগের জামানার আয়রন তো জানেন ভাই কত শক্ত, মানে অনেক গরম হতে সময় নেয়, ঠান্ডা হতে সময় নেয় অনেক, লোহার আয়রন। ওই আয়রনটা ডাইরেক্ট তার হাতের উপর গিয়ে পড়ছে, ডান হাতে ছিল, ডান হাতটা বাম হাতের দিকে গিয়ে পড়ছে, একবারে বুকের উপরে। তো আমার তখন এতটুকু বুঝ নাই যে আমি এটা মানে সুইচ অফ করলে বন্ধ হয়ে যাবে। তো যাক ভাইয়া, ওটা আব্বুর পুরো বুক সিনাটাকে পুরা ফেলছে, তার হাতটাও পুরো জ্বলে গেছে, হসপিটালে নিতে সে মারা গেছে।
তো আমার ওই রুমটাতে মানে কেমন একটা যেন মায়া রয়ে গেছে যে আমার বাবাটা এই রুমে থাকতো, আমরা সবাই এই রুমে থাকতাম। কিন্তু তখন দুইটা রুম, একটা টিন সেটার আর একটা পাকা রুম। তো আমি ওই রুমটাতে ঘুমাইতাম, কখনো আমার কোনো প্রবলেম হতো না ওই রুমে, যে আনইজি ফিল হতো বা কিছু, এমন কিছু না। আমি সারাদিন রুমের বাইরে থাকতাম, রাত্র হলে এসে খালি ঘরে থাকতাম, এই ছাড়া আর কিছু না। তো ওই দিনকার ঘুমাইছি ভাইয়া, মানে আমি খারাপ বলবো নাকি ভালো বলবো বলতে পারি না, আমার কাছে একটু ভালোও লাগছে একটু খারাপও লাগছে। আমি রাত্রে স্বপ্নে দেখছি যে আমার বাবা আমার সাথে কথা বলতেছে, আচ্ছা, মানে আমাকে জিজ্ঞেস করতেছে কেমন আছোস, কেমনে দিনকাল যাচ্ছে। মানে এটা ইটস লাইক আ মুভি, জাস্ট রিয়েল লাইফ মুভি, যে আমি একটা মুভি দেখতেছি, আমি আমার বাবার সাথে কথা বলতেছি, আর আমাকে জিজ্ঞেস করতেছি সে মানে আমি কেমন আছি। আর আমি এটা দেখা খুব আনন্দ, তো মানে আমার বাবাকে এত বছর পর দেখতেছি, এটা মানে একটা আমার কাছে গুড ফিলিং। বাবাকে তো আমি বেশি পাই নেবে, কারণ আমার বাবা সারা জীবন বাইরে থাকছে, সে আমি হওয়ার আপনার 5 বছরের মাথায় আসছে, 5 কি 4 বছরের মাথায় আসছে। আমি তাকে জাস্ট 2 ইয়ার্স এর জন্য পাইছি, লেস। আমার ছোট ভাই তাকে মনে হয় 1 বছর কোলে থাকা অবস্থায় সে মারা গেছে। আমার মাও তাকে ওনাকে বেশি পায় নাই। সো আমরা সবাই ওনাকে খুব মিস করি। তো ওই কারণে আমার কাছে খুব ভালো লাগছে যে আমি বাবাকে দেখতেছি। এতটুকু আমার মনে হচ্ছে যে আমি যে স্বপ্নে দেখতেছি, আমার জাস্ট ভালো লাগতেছে। তো ওটা দেখার পর হঠাৎ করে মানে সে চলে গেল, মানে আমার পুরা, যেমন আপনার টিভি দেখতেছেন কারেন্ট চলে গেল, সব অফ হয়ে গেল, এরকম সব ডার্ক হয়ে গেল। আর রুমের ভিতরে ভাইয়া মানে তখনই আমি হঠাৎ করে দেখলাম যে আমার পুরো রুমটা ভর্তি। আমরা যখন কার্টুন দেখি, কার্টুনে ভূত থাকে না ভাইয়া, জাস্ট আপনার কি বলবো, মাথা থাকে, হাত থাকে, শরীর থাকে, কিন্তু পা থাকে না, পায়ে যায় ল্যাজের মতন থাকে, স্মোক টাইপের। মানে এসব সব ঘুরতেছে আমার রুমটার ভিতরে, দৌড়াদৌড়ি করতেছে আমাকে ভয় দেখানোর জন্য। আর তাদের চেহারাগুলো ভাই মানে পুরো বিরল আকৃতির। এটা দেখা মানে আমি সাথে সাথে ধরেন আমার ঘুমটা ভেঙে গেল, আর আমি চিৎকার মারা ঘুমের থেকে উঠছি। আর আমার মা খুব মানে সফট স্লিপার, সে সামান্য একটু আওয়াজ পেলে ঘুম ভেঙে যায়। তো সে দৌড়ায় উঠছে ঘুমের থেকে, আর আমি সে দৌড়ায় আসার আগে আগে আমি লাইট অন করে আমি তার ঘরে দৌড় দিছি, তার সাথে ধাক্কা খেয়েছি। পর আম্মু আমাকে বলতেছে যে তোর কি হয়েছে, আমি বলতেছি যে আমি ভয় পাইছি, আমার রুমে কি জানি আছে। আমার ছোট ভাইটা ঘুমাইতেছিল, ও ঘুমের থেকে উঠছে চেঁচামেচি শুনা, তো ও উঠে আমার ঘরে গিয়ে দেখে যে কিছুই নাই। তো আমি আর ভয়ে ওই ঘরে ঘুমাইতে পারিনি। তো আমি আম্মুর সাথে সারা রাত্র ঘুমাইছি। তো পরের দিন আমার দাদু তখনও বেঁচে আসছিল। তো আমার দাদুকে আমি পরে বলছি সবকিছু, কিন্তু তাকে আর আমার মাকে আমি কখনো বাবার কথাটা বলি না, অন্য কথাটা বলছি যে আমি এরকম মন খারাপ হবে এসব চিন্তা করে আপনি বলেন। সবাই, আমার দাদু আমার বাবাকে খুব আদর করতো, বড় ছেলে, আমার মাও মিস করো। তো আমার ছোট ভাইটা তখন যথেষ্ট বুঝে, আর আমিও তো ভাইয়া তাকে খুব মিস করি। তো আমি তাদেরকে এগুলো বলি না, কারণ হলো হয়তো বা বললে তারা ভালো ফিল করে নাকি খারাপ ফিল করে আপনি জানেন, মিস করে, তার জন্য আমি এগুলো বলি নাই। তো আজকে যদি তারা শুনে এগুলো, তারা অবশ্যই বুঝতে পারবে, আমার মা যদি শোনা থাকে যে আমি এগুলো বলছি, তাকে কখনো বলি নাই। তো আমার দাদুকে জাস্ট বলছি এগুলো দেখছি। তো আমার দাদু অনেক কিছু জানে, যেহেতু পুরান আমলের মানুষ। তো সেই মৌলবি টলবির থেকে পানি পড়া নিয়ে আসছে হুজুরের থেকে, ওটা আমাকে খাওয়াচ্ছে, পরে আমি পার্মানেন্টলি ঠিক হয়ে গেছি। এগুলো আর আমার রুমে হইতো না। আর বর্তমানে এখন আমার রুমে আমি থাকি না, আমার রুমে আমার ছোট ভাই থাকে। আমাদের রুম আর একটা এক্সটেন্ড হয়েছে। তো ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার চিল্লাতে যায়, একবারে হাজি টাইপের। ও এগুলো এখন কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। তো এটাই আমার স্টোরি ছিল। ওকে, আমাদের এখানে একটা পুরাতন ছাত্রাবাস আছে, একটা কলেজ, খুব ফেমাস কলেজটা, কি কারণ নামটা আমি উল্লেখ করলাম না। ছাত্রাবাসে যারা পড়তে আসে তাদের মুখ থেকে শোনা কিছু ঘটনা আর কি। যারাই ছাত্রাবাসে উঠে তারাই অধিকাংশই টাউনের বাইরের, সেই কারণে তারা টাউন এবং সেখানকার জায়গা সম্পর্কে ততটা নলেজ রাখে না যতটা টাউন মেম্বাররা রাখে। সেই কারণে আমার ঘনিষ্ঠ 5টা বন্ধু ওই সেই ছাত্রাবাসে উঠে, যেই ছাত্রাবাসকে ঘিরে বিভিন্ন ধরনের ঘটনা হচ্ছিল। প্রথমে এক বন্ধু একটা রুমে, ছাত্রাবাসের রুম ছিল 3টা, যে রুমটায় বেশি সমস্যা হতো সেই রুমটা একদিন সে রাতের বেলায় ঘুমায় থাকে। সে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ভাঙার পর সে দেখতে পারে যে তার যেই ফ্যানটা ছিল ঘরের, সে ফ্যানের সাথে একটি লাশ ঝুলছে, একটা মহিলার লাশ। মহিলার মাথায় সিঁদুর, আর মহিলার শাড়িটা যেটা ঝুলছে
সেই শাড়ি ঝোলা থেকে আর কি তার শাড়িটা তার নাকে এসে স্পর্শ করছে। সেটা দেখার পর সে অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর সে মানে অন্য বন্ধুদের ইনফর্ম করার জন্য অন্য রুমে যায়। অন্য রুমে যেয়ে দেখে যে সবাই ঘুমাচ্ছে এবং সে সবাইকে জাগায় এবং জাগিয়ে বলে যে আমি এভাবে এই জিনিসটা দেখছি। এখন তারা যখন যায় সেই রুমে, যে দেখে ফ্যানটা হালকা হালকা নড়ছে, কিন্তু ওখানে কোনো লাশ বা অন্য কোনো চিহ্ন নাই, কিন্তু ঘরটায় প্রচুর গন্ধ, পচা গন্ধ। তারপরের থেকে আসলে মেইন প্রবলেমটা শুরু হয়। তারপরের দিন যখন সে বাথরুমে গোসল করতে যায় তখন দেখে যে সব জায়গায়, বাথরুমে সব জায়গায় ব্লাড, মানে রক্ত আর কি। ইভেন পানিতেও প্রায় রক্ত ছিটা ফোটা লেগে থাকে, পানিটাও লাল হয়ে গেছে এবং সাথে হলো সাবান যেটা ছিল, সাবানটাও রক্ত মাখা। সেটা দেখে সে অনেক ভয় পায় এবং ভয় পাওয়ার পর সে আসলে যেটা করে সেটা হলো তার ফ্রেন্ডদের ইনফর্ম করার পর সবকিছু ক্লিন করে। বিকালে যখন সে আবার ওয়াশ করার